নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা, স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়। সংস্কারের 5 কমিশন গঠন চূড়ান্ত, বিএনপিকে দিয়ে শুরু হচ্ছে প্রধান উপদেষ্টার সংলাপ। ডিজিএফআই হেডকোয়ার্টারেই আয়নাঘর, গুম অনুসন্ধান কমিশনের 400 অভিযোগ। ডিসি নিয়োগে দুর্নীতি খতিয়ে দেখছে সরকার, সংবাদ ভিত্তিহীন বললেন প্রেস সচিব। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। 21শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheetv চ্যানেলে। সংস্কারের লক্ষ্যে ঘোষিত 6 কমিশনের মধ্যে 5টি গঠন চূড়ান্ত করেছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়, যার ঘোষণা আসবে যে কোনো সময়। আর কমিশন কাজ শুরু করার আগে প্রতিশ্রুত সংলাপের বিষয়েও সিদ্ধান্ত হয় বৈঠকে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সন্ধ্যায় এ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তার প্রেস সচিব। জানান, বৈঠকে সরকারের 6 সংস্কার কমিশন চূড়ান্ত করার বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। 5টা কমিশন মোটামুটি ফাইনালাইজ, এটা জাস্ট ডিক্লারেশনটা বাকি। আর একটা কমিশনের 2-1 জনের নাম একটু বাকি আছে, এটাও আমরা আশা করছি 1-2 দিনের মধ্যে এটা ফাইনালাইজ হবে। শনিবার বেলা 2:30 থেকে বিএনপির সাথে আলোচনার মধ্য দিয়ে শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপ। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার 2:30টার সময়। প্রথম দিন বিএনপি থাকবে, এটুকু আমি বলতে পারি। এরপরে তো আরও বাংলাদেশের প্রধান কিছু পার্টিগুলো থাকবে। তৈরি পোশাক শিল্পের চলমান সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের বিষয়টিও আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। এটা আমার মনে হয় যে লেবার মিনিস্ট্রিটাই বলবেন, ওনারাই এটা বলবেন। বাট এটা নিয়ে খুবই অনেক আলাপ আলোচনা হয়েছে। এটা নিয়ে সমস্ত অনেক ক্যাবিনেট মেম্বার এটা নিয়ে আলাপ করেছেন। কাতার ও মালদ্বীপে বন্দী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে চুক্তির খসড়াও অনুমোদন হয়েছে বৈঠকে। মালদ্বীপে যেমন আমাদের 80 জন ওইখানে দেওয়ার সেন্টেন্স হয়েছে। মেহেদী হাসান, 21শে টেলিভিশন, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর পর 13 কর্মদিবসে জমা পড়েছে 400 অভিযোগ। ভুক্তভোগীদের দেয়া অভিযোগ অনুযায়ী ডিজিএফআই কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে কমিশন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আয়নাঘর নামে পরিচিত জয়েন্ট ইন্টারোগেশন সেলটি ডিজিএফআই সদর দপ্তরের ভেতরেই। দোতলা ওই ভবনে 22টি সেল আছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় অসংখ্য গুম সংগঠিত হয়। আয়নাঘর নামে বন্দিশালায় রেখে চলে অবর্ণনীয় নির্যাতন। গুম তদন্তে গঠিত কমিশন অফ ইনকোয়ারি আয়োজিত সংবাদ সম্মেলনে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আরও জানান, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই কার্যালয়ে এমন গোপন বন্দিশালার সন্ধান মিলেছে। ডিজিএফআই আয়নাঘর আমরা পরিদর্শন করেছি, ডিটেকটিভ ব্রাঞ্চ সিটিটিসির যে ইন্টারোগেশন সেলস পরিদর্শন করেছি। ভিকটিমস অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স কোনো পাই নাই আমরা। 5 অগাস্টের যে চেঞ্জ ওভার, তারপরে হয়তো কিছুদিন ছিল, এরপরে আমরা গিয়ে পাইনি। ডিজিএফআইয়ের যে হেডকোয়ার্টার্স তার কম্পাউন্ডে আছে, এটা 2 স্টোরিড বিল্ডিং। তো নিচতলায় সেল আছে প্রায় ধরেন 20-22টা সেল। উপরের তলায় কিছু রুম আছে, ওইলা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক তখন করতো, এখন তো এটা ব্যাকএন্ড। তৎকালীন সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুমে জড়িয়ে পড়ে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। গতকাল পর্যন্ত 400 অভিযোগ পেয়েছে। উই হ্যাভ অলরেডি এক্সামিনড অ্যান্ড রেকর্ডেড দ্য স্টেটমেন্টস অফ ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড আজমি, লেফটেন্যান্ট কর্নেল হাসিন, অ্যাম্বাসেডার মারুফ জামান, হুম্মাম কাদের, ব্যারিস্টার সরওয়ার হুসেন, উনি ইজ এ ফর্মার army officer, and others. Around 75 people have given their statements to this commission.
30 সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জমা দেওয়ার কথা থাকলেও 10 অক্টোবর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সাবসিকুয়েন্টলি আমরা আরেকটা বিজ্ঞপ্তি দিয়ে টাইমলাইনটা আমরা এক্সটেন্ড করে আপ টু 10 অক্টোবর 2024 করা হয়েছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জেলা প্রশাসক নিয়োগের বিষয়ে 5 কোটি টাকা ঘুষ চাওয়ার কথোপকথন ফাঁসের সংবাদটিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত জনপ্রশাসন সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। আলোচিত খবরটিতে দাবি করা হয় আওয়ামী লীগের পছন্দের তালিকা অনুযায়ী 52 জেলা প্রশাসক নিয়োগে 200 কোটি টাকা খরচ করেছে ভারতের একটি গোয়েন্দা সংস্থা। তৌহিদুর রহমানের রিপোর্ট। জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে তুলকালাম চলছে সচিবালয়ে। গেল মাসের শেষ দিকে 3 কোটি টাকার চেক দিয়ে ডিসির পদায়ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয় গণমাধ্যমে। এর আগে গত 9 এবং 10 সেপ্টেম্বর 59 জন জেলা প্রশাসক নিয়োগ দেয়াকে হাতাহাতির ঘটনা ঘটে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এবার 5 থেকে 10 কোটি টাকার ঘুষ দেয়া নেয়ার বিষয়ে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা আদান প্রদানের বেশ কয়েকটি স্ক্রিনশট ভাইরাল হয় বুধবার। অভিযোগ ওঠে খুদে বার্তায় কথোপকথনের ওই 2 ব্যক্তি জনপ্রশাসন সচিবের মোখলেসুর রহমান এবং যুগ্ম সচিব জিয়াউদ্দিনের। আমার মোবাইলটা হলো স্যামসাং, আর অন্যটা যে শো করেছে সেটা হলো আইফোন। তখন আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। আপনারা যদি নিউজ করতে চান, স্ট্যান্ডবাজি নিউজ করতে চান, তাহলে এগুলো প্রশ্ন করতে পারেনি। এতদিন আমার সাথে কাজ করেছেন, বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নাই। আপনাদের 3টা আমি নাম উল্লেখ করতে চাই না। আপনারা যারা ভালো আছেন, আমি ভালোকে ভালো বলবই। এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন, কতটুকু যুক্তি হচ্ছে আমাকে আপনার এই কোশ্চেন করা। গণমাধ্যমের খবরটির সত্যতা যাচাইয়ে স্বরাষ্ট্র, আইন এবং তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। তবে বলবো, যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই। একটা রাস্তার লোক আমি অনেক কথা বলতে পারো, আমি রাস্তার লোকের পিছনে দৌড়াবো না। আবার আমরা সরকারের পজিশন থেকে জনগণের স্বার্থে কাজ করি, যেভাবে আছে সেভাবেই কাজ করব, যতদিন করবো আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়মকরণের মোতাবেক। আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসাতে দলটির পছন্দের কর্মকর্তাদের জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা। সেই টাকা কিভাবে বন্টন করা হবে তা নিয়েও মোখলেসুর রহমান পরামর্শ দেন বলে জানা গেছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে জেলা প্রশাসক নিয়োগের বিষয়টি ভিত্তিহীন বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানান তিনি। কালবেলাতে একটা রিপোর্ট এসছে আমাদের জনপ্রশাসন সচিবকে নিয়ে, যেটা এটা নিয়ে আমরা খতিয়ে দেখছি যে আমাদের এই রিপোর্টটার সত্যতা কতটুকু। নওগাঁ 1 আসনের সাবেক এমপি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। একসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন সাধন চন্দ্র, উপজেলা চেয়ারম্যানও ছিলেন তিনি। পরে সংসদ সদস্য নির্বাচিত হন এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান। দায়িত্ব পালনের সময় নওগাঁয় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি। গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক মাহেন্দ্র চালককে পিটিয়ে হত্যার অভিযোগ আছে তার বিরুদ্ধে। ছাত্র জনতার আন্দোলন নস্যাৎ করতে আগ্নেয়াস্ত্রসহ ক্যাডার মাঠে নামিয়েছিলেন তিনি। সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যার তদন্তের নামে 1 যুগ ধরে চলা নাটকের উল্লেখযোগ্য পর্ব ছিল ডিএনএ টেস্ট। দীর্ঘ এই তদন্ত যাত্রায় সময়ক্ষেপণের পাশাপাশি করা হয় সরকারি অর্থের অপচয়। এছাড়া বিচার চেয়ে আন্দোলনে নেতৃত্ব দেয়া দালাল সাংবাদিক নেতাদের নিষ্ক্রিয় হয়ে যাওয়া নিয়েও আছে প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে তদন্ত থেকে র‍্যাব বাদ পড়ার পর নতুন করে আশার আলো দেখছেন সাগর রুনির স্বজন ও দেশবাসী। মানিক শিকদারের রিপোর্ট। 2012 সালের 11 ফেব্রুয়ারি নির্মম হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক দম্পতি সাগর রুনি। তাদের একমাত্র সন্তান মেঘ তখন অবুঝ শিশু।
এক যুগ পার হলেও এখনো মেঘ জানতেই পারেনি তার বাবা মার খুনি কারা। মনে আছে সব সময় ঘুমতে ঘুমতে দেখি যে আমার মুখের উপর হচ্ছে একটা চাদর ছিল, একটা উপরে চাদরের পাশে একটু দুই সাইডে দুই ফাঁকা ছিল। পরে আমি চার সাইডের দিকে তাকাই দেখি কি জানি ব্যাগ ফেলেছে, একটু চোখ খুলছে, পরে দেখি যে ব্যাগ ফেলেছে। পরে সবাই দেখি যে দুইটা লোক সামনে, অ্যাটলিস্ট মনে আছে এটা বলছে যে শুয়ে পড়ে, তারা গুলি করে মেরে ফেলেছে। দীর্ঘ এই সময়ে সাগররুনির হত্যার বিচার চাইতে চাইতে ক্লান্ত স্বজনরাও। আমাদের আসলে একটাই কথা ছিল সবসময় যে হয় এটার সাথে সরকারের উচ্চ পর্যায়ে কেউ জড়িত, আর সেটা যদি না হয় তাহলে তদন্তকারী যেসব সংস্থা আছে তাদের অদক্ষতা। আমি তো বিচার চাইবো, আমি মৃত্যুর আগ পর্যন্ত বিচার চাইবো। আমি এ পর্যন্ত আমার ছেলের কবরস্থানে যাইনি। প্রথমে শেরেবাংলা নগর থানা, এরপর মহানগর গোয়েন্দা পুলিশ থেকে হাত বদল হয়ে ওই বছরের 19 এপ্রিল তদন্তের দায়িত্ব পায় র্যাব। 111 বার সময় নিয়েও আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে র্যাব। অগ্রগতি বলতে আসলে ভাই অগ্রগতি আছে তাও না, নাই তাও না, মানে আসলে আন্ডার ইনভেস্টিগেশন। অথচ 2012 সালের 26 অক্টোবর আজিমপুর কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছিল তাদের লাশ। পুনরায় ময়নাতদন্ত ও ভিসেরা পরীক্ষা করা হয়। হত্যা রহস্যের জট খুলতে ডিএনএ টেস্টের উদ্যোগ নেয় র্যাব। বিপুল পরিমাণ ডলার খরচ করে যুক্তরাষ্ট্রের ল্যাবে পাঠানো হয় তার নমুনা। আর এই প্রক্রিয়ায় নেতৃত্ব দেন সেই সময়ের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল। যে সমস্ত টেস্ট করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেগুলো চলছে। যদিও স্বল্প ব্যয়ে সফলভাবে ডিএনএ টেস্ট বাংলাদেশে করা সম্ভব ছিল বলে জানান বিশেষজ্ঞরা। যারা এটা ইনভেস্টিগেশনের সাথে জড়িত তারা কেন পাঠিয়েছিলেন সেটা আমি জানি না, তবে হ্যাঁ আমি নিজে বলতে পারি যে ওই সময় আমাদের সেই সক্ষমতা ছিল। আলোচিত এই হত্যাকাণ্ডে গর্জে উঠেছিল সাংবাদিক সমাজ। জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে, ডিইউজে, ডিআরইউ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্বে সাগররুনি হত্যার বিচারের দাবি জানানো হয়। সমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের বিরুদ্ধে তিনি অবস্থান গ্রহণ করেছেন। সাগররুনিকে কারা হত্যা করেছে, হত্যাকারীকে তিনি জানেন। রহস্যজনক কারণে তুঙ্গে থাকা আন্দোলন ঝিমিয়ে পড়ে এক সময়। ব্যক্তিগত স্বার্থের কারণে সাগররুনির রক্তের সাথে বেইমানি করা হয়েছে, এমনটাই মনে করছেন সাংবাদিকরা। সরকারের প্রতি এত অনুগত হয়ে গিয়েছিল যে তারা সরকারকে টিকিয়ে রাখাই যেন তাদের সাংবাদিকতার মূল কাজ। আসলে তা না। আপনি ফলো করুন প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সটি কেমন হতো। সারা দেশে সাংবাদিকদের মান ক্ষুণ্ণ করেছে। নেতাদের মধ্যেও কেউ কেউ সেই সময়ে সরকারি সুবিধা নেওয়ার জন্য, পাওয়ার জন্য সেই সময়ে তারা যখন সরকারে সরাসরি যোগদান করলো তখন আন্দোলনটি স্তীমিত হয়ে গেল। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর তদন্ত থেকে র্যাব বাদ পড়ায় এবার সাগররুনি হত্যা মামলার অগ্রগতি নিয়ে নতুন করে আশায় বুক বেঁধেছেন পরিবারের সদস্যরা। গত 12 বছর প্রতি বছরই বিচার চেয়ে গেছি, সবসময় বিচার চেয়ে গেছি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কথা ছিল সবসময় যে দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন রাত 9:30 21 চোখ অনুষ্ঠানে। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে জানালেন আইন উপদেষ্টা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পালানোর তথ্য নেই বিজিবির কাছে, সহায়তাকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি। দেখছেন 21 সংবাদ। বাতিল হবে সাইবার নিরাপত্তা আইন, সেই সাথে দেশ থেকে সব কালা আইন দূর করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সাইবার নিরাপত্তা বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নিয়ে তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় আইনটি অতি দ্রুত পরিবর্তন জরুরি। এই আইনটাকে ইমিডিয়েটলি কি করা যেতে পারে, সেটা বাতিল বা স্থগিত বা কোনো মামলা যাতে না নেওয়া হয় এই মুহূর্ত থেকে, আমাদের এই সিদ্ধান্তটা আসলে মানে খুবই দ্রুত নিতে হবে। নাহলে এটা যদি স্বাধীন বাংলাদেশে এই আইনে আরেকটি মামলা হয়, এটা আমাদের সকলের জন্য আসলে বিব্রতকর হবে। আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা উচিত, সেদিকে আমরা যাব। ঠিক এই মুহূর্তে পুরাটা বাতিল করব নাকি স্পিচ অফেন্স সব বাতিল করে দিব, সেটার ব্যাপারে আমি একটু, সাইমুম আছে, তারপর আমাদের মাহফুজুল হক সুপন আছে, তারা বিষয় বিশেষজ্ঞ, এবং সেখানে অবশ্যই আমরা নারী এবং শিশুদের ওনাদের স্পর্শকাতরতা বিবেচনা করে সমাজে, আমাদের মতো সমাজে ওনাদের জন্য স্পেশাল সিকিউরিটি রাখার ব্যবস্থা করব। পর্যায়ক্রমে
সকল ধরনের কালাকানুন থেকে বাংলাদেশকে মুক্ত করব। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিভাবে সীমান্ত দিয়ে পালালেন তার তথ্য বিজিবির কাছে নেই বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এছাড়া আওয়ামী লীগের নেতা কর্মীরা কিভাবে ভারতে পালিয়ে গেলেন তারও জবাব নেই বিজিবির কাছে। এ সময় কোন সীমান্ত দিয়ে কে পালিয়ে গেছেন তা অবশ্যই তদন্ত করার কথা জানান তিনি। তবে এ বিষয়ে যারা সহায়তা করেছে তাদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিজিবি মহাপরিচালক। দুপুরে বিজিবি সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা, স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়। সংস্কারের 5 কমিশন গঠন চূড়ান্ত, বিএনপিকে দিয়ে শুরু হচ্ছে প্রধান উপদেষ্টার সংলাপ। ডিজিএফআই হেডকোয়ার্টারেই আয়নাঘর, গুম অনুসন্ধান কমিশনের 400 অভিযোগ। এবং ডিসি নিয়োগে দুর্নীতি খতিয়ে দেখছে সরকার, সংবাদ ভিত্তিহীন দাবি জনপ্রশাসন সচিবের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।